আসসালামু আলাইকুম, স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা। আজ নবম শ্রেণী পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং এই পাঠের সাথে সম্পৃক্ত যারা, তোমরা পাঠটিকে খুব মনোযোগ দিয়ে দেখবে, পর্যবেক্ষণ করবে এবং যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টস বক্সে লিখবে। সেখান থেকে আমি তোমাদের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সকলের সাথেই থেকো। আমরা আসলে এই আজকের যে পাঠটাই রয়েছে সেটা পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল নিয়ে আলোচনা করব এবং আমি ধারাবাহিকভাবে এই বল অধ্যায়টিতে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সহ অন্যান্য তাত্ত্বিক বিষয়গুলো আলোচনা করব। এবং সাথেই থেকো। আজকে আলোচনায় আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা যে বিষয়গুলো সম্পর্কে যোগ্যতা অর্জন করতে পারবো, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। জড়তা কী তা বলতে পারবো, নিউটনের প্রথম সূত্র ব্যবহার করে জড়তা ব্যাখ্যা করতে পারবো, জড়তার প্রকারভেদ বর্ণনা করতে পারবে, স্পর্শ বল ও অস্পর্শ বল ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আসছি জড়তা। পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে জড়তা বলে। লক্ষ্য করে দেখো, পৃথিবীতে যতগুলো পদার্থ রয়েছে সে প্রত্যেকটি পদার্থই তাদের নিজ নিজ অবস্থান বা অবস্থা বজায় রাখতে চায়। লক্ষ্য করে দেখো, একটি গতিশীল সাইকেলকে তুমি যদি থামাতে চাও তাহলে কিন্তু তাকে ব্রেক করে তারপর থামাতে হবে। তুমি মানে হঠাৎ করেই কিন্তু সাইকেলটি থেমে যাবে না। তার মানে কি দাঁড়ালো? সাইকেলটি গতিশীল ছিল, গতিশীলই থাকতে চায়। তো তো তার এই যে গতিশীল বস্তুটা গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতাটা, তাকে আমরা কি বলছি? গতি জড়তা। অন্যদিকে দেখো, কোন একটা স্থিতিশীল বস্তু সে কিন্তু স্থিতিশীলই থাকতে চাইবে। যদি আমরা বাহ্যিক বল প্রয়োগ করি তবেই বস্তুটা হয়তো তার অবস্থানের পরিবর্তন হতে পারে, নাও হতে পারে। কিন্তু যদি বল প্রয়োগ করা না হয় তাহলে যেই বস্তুটি স্থিতিশীল সে কিন্তু স্থিতিশীলই থাকতে চাইবে। তাই কোনো স্থিতিশীল বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা তাকে আমরা কি বলছি? স্থিতি জড়তা। আশা করছি তোমরা বুঝতে পারছো যে জড়তা কাকে বলে, গতি জড়তা কী এবং স্থিতি জড়তা কী। এই বিষয়টিতে আমি আরেকটু তোমাদের অন্তর্ভুক্ত করছি যে ধরো একটি বাসে কোনো যাত্রী একটি বাস স্থির অবস্থান থেকে হঠাৎ করে চলতে শুরু করলো। তো লক্ষ্য করে দেখবে, স্থির অবস্থান থেকে হঠাৎ করে চলতে শুরু করলে পরে যাত্রীরা কিন্তু উপরের অংশটা, দেহের উপরের অংশটি পিছন দিকে হেলে পড়ে। এর কারণটা কি তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারবে যে বাসটি যখন স্থির ছিল তখন যাত্রীর পুরো দেহটাই কিন্তু স্থির ছিল। তো এরপর বাসটি যখন হঠাৎ করে চলতে শুরু করবে তখন সিটের সাথে সংযুক্ত দেহের অংশটি কিন্তু সঙ্গে সঙ্গে গতিশীল হয়ে যায়, কিন্তু উপরের অংশটি কিন্তু ওই অবস্থানই থাকতে চায়। তাই আমাদের মনে হয় যে দেহের উপরের অংশটি মনে পিছন দিকে ধাক্কা লাগছে, আসলে কিন্তু তা নয়। বরং উপরের অংশটি সেখানেই থাকতে চায়, নিচের অংশটি গতিশীল হতে চায়। তাহলে আমরা যদি বলি তাহলে এরকম লাগছে কেন, কোন জড়তার উদাহরণ হবে এটি? এটা আসলে স্থিতি জড়তার উদাহরণ। একইভাবে একটি গতিশীল বাস যদি হঠাৎ করে ব্রেক করে যাত্রীরা কিন্তু একটু অসচেতন হলেই মাথাটি সামনের সিটের পিছনে যে ধাক্কা লাগে। এটিকে যদি আমরা একটু পর্যবেক্ষণ বা ব্যাখ্যা করি তাহলে দেখতে পাবো যে বাসটি যখন গতিশীল ছিল তখন যাত্রীর পুরো দেহটাই কিন্তু গতিশীল ছিল। তো এই ব্রেক করার সঙ্গে সঙ্গে যাত্রীর দেহে নিচের অংশ কিন্তু স্থির হয়ে গেলেও উপরের অংশটি তখনও গতিশীল থাকতে চায়। এই কারণে কিন্তু যাত্রীর সামনের মানে উপরের অংশটি, মাথার দিকের অংশটি কিন্তু সামনের সিটের পিছনে যে ধাক্কা লাগতে চায়। তাহলে এটি কি কিসের উদাহরণ হলো? গতি জড়তার উদাহরণ হলো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বুঝতেই পারছো যে আসলে জড়তা কাকে বলে, গতি জড়তা কী এবং স্থিতি জড়তা কী বা কাকে বলে। এবার আসছি আমরা নিউটনের প্রথম সূত্র, প্রথম গতিসূত্র। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, নিউটনের এই সূত্রটি থেকে আসলে আমরা জড়তার ধারণা পাই। তো আগে একটু আমরা একটু বুঝে নেই যে নিউটন যে কথাটি বলেছেন সেটি কি আমরা বাস্তব জীবনে যথার্থই পাই কিনা।
ধরো একটি মার্বেলকে তুমি মাটিতে ছুঁড়ে দিলে, তো মাটির উপর দিয়ে গড়িয়ে চলতে চলতে কিন্তু মার্বেলটি একসময় থেমে যায়। তাহলে নিউটনের তত্ত্ব অনুযায়ী তো বলা হলো যে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। তো এখানে কিন্তু আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে, বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে, তাহলে এই যে মার্বেলটি যখন মাটিতে গড়িয়ে চলছিল, তখন মাটি কিন্তু মার্বেলকে একটি ঘর্ষণ বল প্রয়োগ করছে। পাশাপাশি পৃথিবীও কিন্তু মার্বেলটিকে তার কেন্দ্রের দিকে টানছে। বায়ু কিন্তু তাকে একটা ঘর্ষণ বল প্রয়োগ করছে। অর্থাৎ মার্বেলটির গতির বিরুদ্ধে কিন্তু অনেকগুলো বল কার্যকর থাকার কারণে মার্বেলটি থেমে গেছে। যদি এই বাহ্যিক বলগুলো কার্যকর না থাকতো, তাহলে একটি মার্বেলকে তুমি যদি একবার ছুঁড়ে দিতে, সে সারা জীবন একই বেগে চলতে থাকতো, কোনো পরিবর্তন হতো না। আবার যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয়, তাহলে যে বস্তুটি স্থির সেটা সারা জীবন ধরে স্থির থাকবে। অর্থাৎ যেটি স্পেসে যে ঘটনাটি ঘটে, মহাশূন্যে যে ঘটনাটি ঘটে। তো আসলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জড়তার ধারণা পাই। তো তোমরা যেন আরও সহজেই এই বিষয়টি সম্পর্কে, জড়তা যেটাকে আমরা ইংলিশে বলি ইনার্শিয়া, তো ইনার্শিয়া এবং নিউটন ফার্স্ট ল অফ মোশন সম্পর্কে আরও ভালো ধারণা পেতে পারো। এই কারণে কিন্তু আমি এখানে দুটি ভিডিও সংযুক্ত করেছি। তোমরা খুব সহজে ভিডিওটিকে ক্লিক করলেই ভিডিওটি ওপেন হবে এবং তোমরা দেখতে পাবে। তাহলে তোমাদের জড়তা এবং নিউটনের প্রথম গতিসূত্র সম্পর্কে ধারণাটি পরিষ্কার হবে বলে আমি মনে করছি। এই বল কাকে বলে আমরা একটু জেনে নিই আগে, তারপর আমরা স্পর্শ বল ও অস্পর্শ বল জানব। যে বাহ্যিক কারণ কোনো বস্তুর অবস্থান বা অবস্থার পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। তো বাহ্যিক কারণ আসলে যে এক্সটার্নাল রিজন বাই হুইচ ট্রাই টু চেঞ্জ দ্য কন্ডিশন আর পজিশন অফ এনি অবজেক্ট or tends to change the condition or position of any object are known as the force. Normally it is denoted by F. The unit of force is Newton. তো আমরা বল কাকে বলে জানলাম, যে একটি বাহ্যিক কারণ। আর এই বলকে আমরা প্রধানত দুভাগে ভাগ করছি। বল নিয়ে আমরা পরে আরও অনেক আলোচনা করব, এই জন্য আমি এখানে বল নিয়ে অনেক বেশি বলছি না। তো তোমাদের পাঠ যে শিখন ফল সেই অনুযায়ী আমরা আসলে আলোচনাগুলো সাজিয়ে নিয়েছিলাম। তো স্পর্শ বল, এই বলটা কি জানো, যে আমরা দৈনন্দিন জীবনে অনেকগুলো বল আমরা প্রয়োগ করি। ধরো একটা সাইকেলকে তুমি প্যাডেল মারছো, অর্থাৎ মানে কি বল প্রয়োগ করছো। কোনো একটা শ্রমিক মনে করো একটা লাগেজকে বা একটা ব্যাগকে বল প্রয়োগ করে নিচ থেকে নিজের মাথায় তুলে নিল। তো এইভাবে দৈনন্দিন জীবনে যে আমরা বলগুলো প্রয়োগ করছি, ইভেন আমরা যে মানে দৈনন্দিন জীবনে নানাভাবে যে কাজগুলো করছি, এখানে যে বলের প্রয়োজন হয়, যে বল প্রয়োগ করছি, সেগুলো কিন্তু স্পর্শ করেই বলটি প্রয়োগ করতে হয়। তো এই বলগুলোকে আমরা কি বলছি, স্পর্শ বল। অর্থাৎ ডেফিনেশনটা এমন হবে, যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তাকে স্পর্শ বল বলে। অর্থাৎ স্পর্শ ছাড়া এই বল প্রয়োগ করা সম্ভব হবে না। অন্যভাবে বলা যায় যে বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে যে বল প্রযুক্ত হতে পারে তাকে আমরা কি বলবো, স্পর্শ বল। এবার আসছি অস্পর্শ বল। আবার বলছি অস্পর্শ বল। দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে। এখানে দুটি বস্তুই হতে হবে এমন কোনো কথা নেই। বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে আমরা কি বলছি, অস্পর্শ বল। অর্থাৎ এই বলটি প্রযুক্ত হওয়ার জন্য বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে কোনো প্রয়োজন নেই, বরং এটি স্বয়ংক্রিয় স্বতঃস্ফূর্তভাবেই কার্যকর হয়ে থাকে। লক্ষ্য করে দেখো, আমরা নানাভাবে কিন্তু এই অস্পর্শ বলগুলো আমরা অনুভব করতে পারি বা বুঝতে পারি। আমরা এই অস্পর্শ বলগুলো মধ্যে যেই বলগুলো রয়েছে সেই সবগুলোকে আসলে মৌলিক বল বলা হয়ে থাকে। যেমন ধরো মহাকর্ষ বল রয়েছে, চৌম্বক বল, তড়িৎ বল, নিউক্লিয় বল। এই বলগুলোকে আমরা কি বলছি, মৌলিক বল। এবং এই বলগুলোকেই আবার বলা হয় অস্পর্শ বল। অর্থাৎ স্পর্শ ছাড়াই, বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই এই বলগুলো প্রযুক্ত হতে পারে। তো আমরা এরপরে আর এই আরও কিছু উদাহরণের সাহায্যে এগুলো একটু ভালো করে বুঝে নিব। এখানে দেখো, আমি এখানে একটি আমাদের যে আমাদের রয়েছে সৌরজগৎ, সেটি একটি ছবি দেওয়া রয়েছে। তার পাশেও এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট যে বিন্দু বিন্দু দেখতে পাচ্ছ, এই সবগুলো কিন্তু আসলে মহাজাগতিক বস্তুকণা, যেখানে বিভিন্ন ধরনের গ্রহ, নক্ষত্র, উল্কা, ধূমকেতু এগুলো রয়েছে। তো এই যে প্রত্যেকটি বস্তুকণা কি করছে, একে ধরো এখানে দুইটি গ্রহ দেখতে পাচ্ছ, একে অপরকে এরা কি করছে, নিজের দিকে আকর্ষণ করছে, বা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করছে। এই যে প্রত্যেকটা বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করছে মহাবিশ্বের, এদের জন্য কিন্তু প্রত্যক্ষ সংস্পর্শের কোনো দরকার নেই। তাহলে এই আকর্ষণ বলটাকে আমরা বলছি মহাকর্ষ বল। অর্থাৎ এই মহাকর্ষ বলটা কি এক ধরনের অস্পর্শ বল।
আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে স্পর্শ ছাড়াই এই বলগুলো কার্যকর হয়ে থাকে। তাহলে মহাকর্ষ বল এক ধরনের অস্পর্শ বল। এখানে দেখো একটি টেবিলের উপর একটি বই রাখা আছে। তো এই বইটিকে কিন্তু পৃথিবী, এইখানে ধরো নিচে পৃথিবী রয়েছে ভূপৃষ্ঠ, এই পৃথিবী এই বইটিকে কিন্তু নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে অনবরত, যেটাকে আমরা অভিকর্ষ বল বলছি। যেটা মহাকর্ষ বলেরই একটি প্রকারান্তর মাত্র। তো এই অভিকর্ষ বলটা আবার কি বস্তুর ওজন বলে খ্যাত এই ক্ষেত্রে এই বইটার জন্য। তো এই ওজনটা তাহলে কি এক ধরনের কি অস্পর্শ বল? বস্তুর ওজন এক ধরনের অস্পর্শ বল, যেটা অভিকর্ষ বলেরই একটি রূপ। আবার এই টেবিল কিন্তু বইয়ের উপর একটি প্রতিক্রিয়া বল দিচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে, যেটাকে আমরা রিয়াকশন ফোর্স বলছি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে টেবিল এবং বইয়ের মধ্যে কিন্তু স্পর্শ রয়ে গেছে। ফলে টেবিল বইটিকে যে প্রতিক্রিয়া বল দিচ্ছে, এটির জন্য কিন্তু স্পর্শের প্রয়োজন হচ্ছে। ফলে এই বলটিকে আমরা কি বলছি? স্পর্শ বল। অপরদিকে বইটিকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করছে তাকে আমরা বলছি অস্পর্শ বল। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আসলে স্পর্শ বল কি এবং অস্পর্শ বল কি। দেখো, এক ব্যক্তি প্রচণ্ড বেগে একটি হ্যামার দিয়ে একটি পৃষ্ঠকে আঘাত করলো, প্লেটকে আঘাত করলো, যার ফলে প্লেটটি ভেঙে চুরমার হয়ে গেল। তো এই যে বল প্রয়োগ করলো, অনেক বেশি পরিমাণ বল প্রযুক্ত হয়েছে। তো এই বল প্রয়োগ করবার জন্য কিন্তু এই হ্যামার এবং এই সারফেসটার মধ্যে কিন্তু স্পর্শের প্রয়োজন হয়েছে, কন্ট্যাক্টের প্রয়োজন হয়েছে, যার ফলে কিন্তু এটা ভেঙে গেছে। তো এই বলটাকে আমরা কি বলছি? স্পর্শ বল। তোমরা নিজেদের দৈনন্দিন জীবনে তাহলে তার সাথে কাজগুলোর সাথে মিলিয়ে নাও যে স্পর্শ বলগুলো কেমন হবে। এখানে দেখো একটি চার্জিত বস্তু রয়েছে, ধনাত্মক চার্জিত বস্তু, পাশাপাশি একটি ঋণাত্মক চার্জগ্রস্ত বস্তু রয়েছে, যারা একে অন্যকে নিজের দিকে আকর্ষণ করছে। এগুলো সবগুলো বল রেখা যারা দেখানো হয়েছে, তারা একে অন্যকে নিজের দিকে আকর্ষণ করছে। অপরদিকে সমচার্জিত বস্তু রাখলে তারা একে অন্যকে বিকর্ষণ করত। তো এক্ষেত্রে দেখা যায় একাধিক চার্জিত বস্তুকে পাশাপাশি রাখা হলে তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রযুক্ত হয় তাকে আমরা কি বলছি? তড়িৎ বল। এই তড়িৎ বলটা কিন্তু স্পর্শ ছাড়াই কার্যকর হতে পারে। এই কারণে আমরা বলছি এটাকে অস্পর্শ বল। অর্থাৎ তড়িৎ বল এক ধরনের অস্পর্শ বল। আমরা এটাকে বলেছি মহাকর্ষ বল, এখানে এইটাকে বললাম তড়িৎ বল, যেটা অস্পর্শ বল। এবারে আমরা দেখছি, তাহলে আমরা যে আলোচনাগুলো এর মধ্যে করেছি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে স্পর্শ বল এবং অস্পর্শ বল সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ধারণাটি পরিষ্কার হয়েছে। তোমরা শ্রেণীতে থাকলে আমরা কিন্তু এতক্ষণে তোমাদের বিভিন্ন ধরনের এই প্রশ্নগুলো করে মূল্যায়নের যে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো করে তোমাদের অগ্রগতি সম্পর্কে ধারণা নিতাম। যেহেতু এখন সেটি সম্ভব হচ্ছে না, তাই এই প্রশ্ন উত্তরগুলো তোমরা নিজেরা খাতায় লিখবে, সকলেই এই খাতায় লিখবে এবং নিজেরা মূল্যায়ন করবে। যদি কোনো জায়গায় সমস্যা মনে হয় তাহলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখবে এবং আমি তোমাদের প্রয়োজনীয় উত্তর দেওয়ার চেষ্টা করব। জড়তা কাকে বলে? নিউটনের প্রথম গতিসূত্রটি বলো, তোমরা লিখবে। বস্তুর ভরেই জড়তার পরিমাপক, এই উক্তিটি বিশ্লেষণ করবে। স্পর্শ বল কাকে বলে? এর দুটি উদাহরণ দিবে। অস্পর্শ বল কাকে বলে? এর দুটি উদাহরণ দিবে। তোমাদের এখানে তো এই কথাটি মনে আলোচনা করা হয়নি, বস্তুর ভরই জড়তার পরিমাপক। এখানে দেখো, যে বস্তুর ভর যত বেশি তার কিন্তু জড়তা তত বেশি। লক্ষ্য করে দেখো, একটি মাল বোঝাই ট্রাক আর একটি খালি ট্রাক যদি একই বেগে গতিশীল থাকে, এই অবস্থাটায় যদি উভয় ট্রাক চালকই একই পরিমাণ ব্রেকিং বল দ্বারা ট্রাক দুটিকে থামাবার চেষ্টা করে, তাহলে কিন্তু দেখা যাবে খালি ট্রাকটি খুব যত সহজে থেমে যাবে, মাল বোঝাই ট্রাকটি কিন্তু অত সহজে থামবে না। অর্থাৎ মাল বোঝাই ট্রাকটির গতি জড়তা বেশি ছিল। অপরদিকে দুটি খালি ট্রাক, যাদের একটি খালি ট্রাক আর একটি মাল বোঝাই ট্রাককে যদি গতিশীল করতে হয়, তাহলে কিন্তু খালি ট্রাক যত সহজেই গতিশীল হবে, মাল বোঝাই ট্রাক কিন্তু অত সহজেই গতিশীল হবে না। তার মানে কি দাঁড়ালো ব্যাপারটি? যার ভর বেশি তার গতি জড়তা বেশি, আবার তার স্থিতি জড়তাই বেশি। অর্থাৎ বস্তু ভরই হচ্ছে জড়তার পরিমাপক। আশা করছি বুঝতে পেরেছ। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। তোমাদের সকলেই সুস্বাস্থ্য শুভকামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থেকো সবাই।